সর্বনাশ, এবার আওয়ামী লীগ বিএনপি হাত মেলালেন। কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান ডক্টর ইউনূস। খুব দ্রুত গ্রেপ্তার হতে পারেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। মির্জা ফখরুল ইসলাম সাহেব গেল 6 মাসে তিনি তার যে বিভিন্ন বক্তব্যগুলো দিয়েছেন, এই বক্তব্যগুলির মাধ্যমে অনেকেই মনে করছেন তিনি আওয়ামী ঘরানায় চলে যাচ্ছেন, কিন্তু আসলে না। ওনার যে মেন্টালিটি, এটা ডিফারেন্ট একটা মেন্টালিটি। আমি ওনাকে খুব অবজার্ভ করি। সংস্কার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইসির সঙ্গে বৈঠক শেষে জামাত, এটা তো একটা বিশাল ঝামেলা হয়ে যাবে। সম্ভবত বিএনপির যে দৃষ্টিভঙ্গি আর জামাতের দৃষ্টিভঙ্গি এক মনে হচ্ছে না। নির্বাচনকে সামনে রেখে এখনই একটা তালগোল অবস্থা। বাংলাদেশ আওয়ামী লীগ যদি কখনো ফেরে, সব থেকে বেশি রাজনৈতিকভাবে যে দলটা ক্ষতিগ্রস্ত হবে সেটা বিএনপি, জামাত। ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি লিখে দিতে পারি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার আওয়ামী লীগ বিএনপি হাত মেলাচ্ছেন। তারা একসঙ্গে মাথায় আন্দোলন করবেন, একসঙ্গে জোট বেঁধে তারা ডক্টর ইউনূসকে পতন করবেন। অবশেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমস্ত তথ্য ফাঁস করে দিয়েছেন। মহাবিপদে পড়তে চলেছেন সমন্বয়করা এবং ডক্টর ইউনূস। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওর তথ্যগুলো জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। তো দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, আপনাদের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি। দর্শক মণ্ডলী, চলুন আমরা ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। মির্জা ফখরুল ইসলাম সাহেব গেল 6 মাসে তিনি তার যে বিভিন্ন বক্তব্যগুলো দিয়েছেন, এই বক্তব্যগুলির মাধ্যমে অনেকেই মনে করছেন তিনি আওয়ামী ঘরানায় চলে যাচ্ছেন, কিন্তু আসলে না। ওনার যে মেন্টালিটি, এটা ডিফারেন্ট একটা মেন্টালিটি। আমি ওনাকে খুব অবজার্ভ করি। মানে গতানুগতিক ধারার কথা তিনি বলেন না। তিনি যে থিওরিটা আজকে নিয়ে আসছেন, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য পারফেক্ট থিওরি। এখন এটা আওয়ামী লীগের বেলায় হতে পারে, অদূর মানে আগে জামাতের বেলায় ছিল, ভবিষ্যতে বিএনপির জন্য এমন দিন আসতে পারে। আবার জাতিসংঘ কিন্তু একই কথা বলেছে। দর্শক, যখন আওয়ামী লীগের রাজনীতি থাকবে নাকি থাকবে না, সমন্বয়করা বলছেন হয়তো আওয়ামী লীগ থাকবে, নয়তো তারা থাকবে। তো পরিণতি যেদিকে যাচ্ছে তারাই চলে যেতে হবে। কেন? জাতিসংঘ বলছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, গণতন্ত্রের প্রতি বাধা। এবার বাকি আসছে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য ওয়াইডলি, এবং দিস ইজ লজিক্যাল। ধরেন মার্কেটে একটা পণ্য খারাপ, এটার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। এখন এই পণ্যটা কি ব্যান করা উচিত, নাকি জনগণ এটারে ব্যবহার করা বন্ধ করে দেওয়া উচিত? আমার কাছে মনে হচ্ছে জনগণ যদি না খায়, জনগণ যদি না কিনে, কোম্পানি নিজে নিজে লাল বাতি জ্বালাইয়া নাই হয়ে যাবে। কিন্তু এটারে যদি অন্য কেউ জোরপূর্বক বন্ধ করে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়তেই থাকে। যেমনটা জামাতের বেলা আমরা দেখছি, কার্যত বিএনপি জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল, কিন্তু ভেতরে ভেতরে তলে তলে বিশাল একটা সমর্থক তারা তৈরি করেছে। ইভেন আওয়ামী লীগের মধ্যে হান্দাই গেছে, যাই তো পুঙ্গি বাজাইছে। আওয়ামী লীগের পুঙ্গি কে বাজাইছে? আওয়ামী লীগের যে বিভিন্ন কমিটি টমিটিগুলোতে যারা তারে নিছে, টাকা খাইছে, আর যারা ঢুকার তারা ঢুকছে, এবং কি গোপনে তারা তাদের কর্মকাণ্ড চালাইছে। 5ই আগস্ট এর আগে যা হয়েছে সবকিছু আমরা দেখছি। এখন আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য হচ্ছে, গণতান্ত্রিক নীতি অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আসন্ন নির্বাচনে একেবারে নিষিদ্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে দেশের জনগণ। খুবই সুন্দর বক্তব্য। মোটা দাগে তার বক্তব্য হচ্ছে, আমি আগেও বলছি, জনগণ সিদ্ধান্ত নিবে। আমি বারবার বলেছি, বিএনপি উদার গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের নীতি অনুশীলনেও বিশ্বাস করি, এবং সেগুলো মেনে চলি। অতীতেও আমরা তাই করেছি। তো কার কাছে এই কথাগুলো বলছেন তিনি? আপনার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং কালে তিনি এই বক্তব্য দিয়েছেন। এখন তার বক্তব্য হচ্ছে, তার দল বিশ্বাস করে কোনো দলকে নিষিদ্ধ করা হবে, কে কাজ করতে পারবে বা কে কাজ করতে পারবে না, এটা আসলে স্পেসিফিকলি আইন করে এটা ঠিক করার দায়িত্ব তাদের না, জনগণের সিদ্ধান্ত নেবে। জনগণ নির্ধারণ করবে কোন দল দেশে থাকবে, মাঠে থাকবে, কোন দল থাকবে না, কোন দল নির্বাচনে অংশ নেবে, আর কোনটা নির্বাচন করবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে বিএনপি সমর্থন করে কিনা তিনি বলছেন, আমি আগে বলেছি জনগণ সিদ্ধান্ত নেবে, আমরা পক্ষে না বিপক্ষে সেটা বড় নয়, জনগণের বিষয়টা হচ্ছে এখানে জরুরি। আমি মনে করি আওয়ামী লীগ জামাতের নিষিদ্ধ করছিল না, কাজে দিছে। জনগণের ফ্রিডম অফ চয়েস দিতে হবে। যদি এই দেশের জনগণ মনে করে আওয়ামী লীগ ভালো, তাহলে সুষ্ঠু নির্বাচন হলে তারা ভোট দিবে আওয়ামী লীগরে। আওয়ামী লীগ যা করছে এরপরে যদি জনগণ মনে করে না ভাই আগেই ভালো ছিলাম, তাহলে তো আপনি আইন করে আওয়ামী লীগকে আটকাইতে পারবেন না। এটা উল্টা পথে হাঁটবে। জনগণের মতামতকে আপনি বাধাগ্রস্ত করছেন, যেটা গণতন্ত্র না। আওয়ামী লীগ এটাই করছিল, আমি নির্বাচন, রাতের ভোট, অনেক কিছু করছে না। তো করে কি জনমত নষ্ট করতে পারছে? পারে নাই। যেটা করছে মানুষের উপর চাপ দিছে, ভয় দেখাইছে, জোর করছে। এজ এ রেজাল্ট 5ই আগস্ট। তো মির্জা ফখরুল ইসলামের আলমগীরের যে বক্তব্যগুলো, যথেষ্ট জ্ঞানী মানুষ। যে কোনো একটা দল এই দেশে থাকবে নাকি থাকবে না, এটা ডিপেন্ড করে আসলে জনগণের উপর। জনগণ না চাইলে দাঁড়াবে, একটা ভোটও পাইতো না। কত দল আছে না এই দেশে? যেমন এই যে আমাদের জামাত ইসলাম, একসময় তারা কিন্তু একা নির্বাচন করেছিল, 3টা না 5টা আসন পাইছে। জনগণ দেয় নাই ভোট, আওয়ামী লীগ বিএনপি দিয়ে দিছে। এখন ছাত্ররা দল করছে, জনগণ যদি মনে করে ছাত্রদের ভোট দিয়ে দিতে পারে। আবার সারা বাংলাদেশে 3টা আসন নাও পাইতে পারে। তাহলে কি হবে? কনফিডেন্স লেভেলটা ভাঙা যাবে। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, এটা হচ্ছে গণতান্ত্রিক দেশের রুলস। এখন কোন দলকে নিষিদ্ধ করার বিষয়টা
আমাদের দেশে জোর কইরা ক্ষমতা খাটাই আওয়ামী লীগ একবার করছে, ইতিহাসে মানে প্রথম তারাই করছেন, এর আগে করছে আমি জানি না, তো ঠিক নাই ভাই। এখন জামাত দেখেন কি পরিস্থিতি তো তাদের দেশে। তো সেই ক্ষেত্রে উচিত হচ্ছে জনগণের উপর সিদ্ধান্ত ছেড়ে দেয়। তবে যারা অন্যায় করছে, অপরাধ করছে, ক্রাইম করছে, মানুষকে খুন করছে, তাদের বিচার হবে, সেটা আলাদা। আওয়ামী লীগ আর রাজনীতিবিদ দুই জিনিস, যারা অপরাধী তাদের বিচার হবে। এখন দেখা যাক, তারপর এটা একটা সিদ্ধান্তের বিষয়, আলোচনার বিষয়। তবে বিএনপি এটাতে রাজি হবে না, বোঝাই যায়। সংস্কার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইসির সঙ্গে বৈঠক শেষে জামাত, এটা তো একটা বিশাল ঝামেলা হয়ে যাবে সম্ভবত। বিএনপির যে দৃষ্টিভঙ্গি আর জামাতের দৃষ্টিভঙ্গি এক মনে হচ্ছে না। সংস্কার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না, কিন্তু বিএনপি তো মনে করে যে ন্যূনতম সংস্কারের পরেই নির্বাচনে যাওয়া উচিত। কিন্তু জামাত ইসলামের এখন মনে হচ্ছে যে না, তারা আসলে ওই অবস্থানের সঙ্গে একমত না, তারা পূর্ণাঙ্গ একটা সংস্কার চায়। যুক্তি আছে, জামাতের বক্তব্যও যুক্তি আছে, আবার বিএনপির বক্তব্যও মানে অযৌক্তিক না। কেননা যে এই পরিস্থিতি উদ্ভব হচ্ছে ধীরে ধীরে, এটা খুবই সংকট যে নির্বাচন ছাড়া কতদিন দেশ এইভাবে চলতে পারে। আস্তে আস্তে তো যেমন দেখলাম ব্রিটিশের যে ভারপ্রাপ্ত হাই কমিশনার, এর মধ্যে আমেরিকার যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, সবাই কিন্তু নির্বাচনের কথা বলছে, অস্ট্রেলিয়া পার্লামেন্টের নির্বাচনের কথা বলছে যে এই বছরের মধ্যেই নির্বাচনটা করতে হবে। কিন্তু জামাতের যা বক্তব্য, বৈষম্যদের যা বক্তব্য, তাতে তো মনে হচ্ছে যে না, তারা একমত না। আর একমত যদি না হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? তিনি কার কথা শুনে নির্বাচনটা ডিক্লেয়ার করবেন? এটা আস্তে আস্তে আমার ধারণা যে মতপার্থক্যটা বাড়ছে, এটা যে কোথায় শেষ হবে বোঝা যাচ্ছে না। যাই হোক, এখনকার যে খবর সেটা হচ্ছে এই যে জামাতের সেক্রেটারি বলছেন যে সংস্কার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সংস্কারের জন্য সময় দিতে প্রস্তুত জামাত। বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামাত ইসলামীর 6 সদস্যের প্রতিনিধি দল। তার মানে পাল্টাপাল্টি হলো। বিএনপি যেমন এসে বলল কত দ্রুত আপনারা নির্বাচন করতে পারবেন, আর তারা পাল্টা এসে তাদের একটা অবস্থান জানিয়ে দিয়ে গেল, যেটা বিএনপির অবস্থানের সম্পূর্ণ বিপরীত। বৈঠক শেষে মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার বিষয়ে মত বিনিময় হয়েছে। সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা 23 দফা দাবি জানিয়েছি। তিনি বলেন, জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক, আমরাও চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। অথচ বিএনপি আজকেই বলেছে যে তারা আগে সংসদ নির্বাচন চায়, পরে স্থানীয় সরকার নির্বাচন চায়। এছাড়া আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে বলছি, যেটা বিএনপির মহাসচিব বলছেন যে প্রশ্নই ওঠে না সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি। তাহলে একদম বিপরীত হয়ে গেল কয়েকটা পয়েন্টে। বাংলাদেশের জন্য এটি প্রয়োজন, সংসদ কার্যকরের জন্য প্রয়োজন, পাশাপাশি প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে বলেছি। এছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন আইনবিধি কঠোর ও তা বাতিল করা উচিত। সবার রাজনীতি করার অধিকার আছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে জামাতের সেক্রেটারি বলেন, 300 আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামাত। প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ জামাতের নিবন্ধন বিষয়ে আদালতে পেন্ডিং আছে। আমরা আশা করি ন্যায় বিচার পাবো এবং দাঁড়িপাল্লা প্রতীক পাবো। এটা তো পাবে, কিন্তু কয়েকটা পয়েন্টে কি হবে? পুরো সংস্কার বলতে কতটুকু? 23 দফা দাবি, সেটা কি সংখ্যানুপাতিক নাকি দলগত প্রার্থী সিস্টেমের নির্বাচন? সব মিলে একটা বেশ সংকটের মধ্যেই যাবে মনে হচ্ছে আপাতত। এটার কিভাবে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হবে, সেই ঐক্যমত্য তৈরি না হলে তো ইউনূস সাহেবের পক্ষে নির্বাচন দেওয়া সম্ভব না। প্রথম মনে হচ্ছিল যে বোধহয় আগস্ট সেপ্টেম্বরে নির্বাচন হয়ে যাবে, আর তা হলে ঠিক আছে, দেরি হলে ডিসেম্বরই হোক। কিন্তু এখন জামাতের এই অবস্থানের পর এবং বৈষম্য বিরোধী তারাও বলছে যে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন। তো সব মিলায় কিন্তু একটা বেশ জটিল রূপ ধারণ করছে আস্তে আস্তে। নির্বাচনকে সামনে রেখে এখনই একটা তালগোল অবস্থা বিএনপি এবং জামাত দুই মেরুতে। শনিবার থেকে আলোচনা শুরু হবে। 6টা সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে তার ভিত্তিতে আলোচনা শুরু হবে। সেই আলোচনা শুরু হবে, শেষ কবে হবে তার কোনো টাইম ফ্রেম নেই। যেমন টাইম ফ্রেম ঠিক পরিষ্কার না জাতীয় নির্বাচন সম্পর্কে। এর মধ্যে আসলে বিএনপি কি চায় পরিষ্কার, কিন্তু জামাত কি চাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার না। জামাত হঠাৎ করে কালকে নির্বাচন কমিশনে গিয়ে বলল যে তারা একটা পরিপূর্ণ সংস্কার চায়, সংস্কারের পরে নির্বাচন। তারপরে বলছে যে স্থানীয় সরকার নির্বাচন। তারপরে তারা বলছে যে সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে। তো এই যে বিষয়গুলো মোটা দাগে বিএনপির বিরোধিতা, সেই বিষয়গুলো পক্ষে জামাত ইসলাম, তাদের পক্ষে আবার ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল তারাও। তাহলে সরকার কার কাছে শুনবে বা কার কথা শুনে অগ্রসর হবে? এর মধ্যেই শোনা যাচ্ছে যে বিএনপিকে উপেক্ষা করেই স্থানীয় সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে। তো এটা যদি হয় তাহলে একটা বড় ধরনের মতবিরোধ শুরু হবে। তো কালকে থেকে আসলে আলোচনা শুরু হবে, নাকি আলোচনার মাধ্যমে যেই বিভক্তি, যেই ব্যবধান, সেটা আরো তীব্রতর হবে, সেটা নিয়েই ভাবছি। এখানে বলা হচ্ছে যে ডিসেম্বরের শেষার্ধের নির্বাচন নিয়ে ভাবনা হচ্ছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস আমিরাতে বলছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের চিন্তা আছে, যদি
কোনো কারণে ইয়ে হয়, তাহলে হয়তো আরো 3 মাস লাগতে পারে। তো এই যে পারে, হতে পারে, সম্ভাবনা আছে, কথাগুলো পরিষ্কার না হতে একটা উদ্বেগ উৎকণ্ঠা বিএনপির মধ্যে। বিএনপি যেমন চায় যে মানে চলতি বছরের মধ্যে যে নির্বাচন হবে এটা সময়সীমা একদম ফিক্সড করতে, যাতে তারিখটা বলে দেয়। আভাস দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু আভাস দিয়েছে, ইঙ্গিত দিয়েছে, বলেছে ডিসেম্বরের কথা, কিন্তু তার মধ্যে যদি কিন্তু আছে। আর জামাত ইসলাম নির্বাচনের জন্য কোনো সময়সীমা বেঁধে দিতে রাজি না। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি ডিসেম্বরে জাতীয় নির্বাচন নয়, তারা বলছে গণপরিষদ নির্বাচন চায়। এই অবস্থায় আগামীকাল শনিবার থেকে 6টা সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা শুরু করছে অন্তর্বর্তী সরকার। আদিলুর রহমান খান আজকে বলেছেন যে কাল থেকে শুরু হবে। এই আলোচনা কতদিন চলবে পরিষ্কার নয়। এই আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন নিয়ে একটি পথনকশা আসবে বলে মনে করা হচ্ছে, কিন্তু পরিষ্কার না। কিন্তু ফলে বোঝা যাচ্ছে অনেকগুলো এজেন্ডা, ছাত্রদের যেই বিষয়গুলো, তারা এখন আরো বিশেষ করে জাতিসংঘ রিপোর্টের পর, আয়নাঘরের এই পরিস্থিতি দেখার পর তাদের নিবন্ধন বাতিলের জন্য, আওয়ামী লীগকে নির্বাচনে দূরে রাখার জন্য তারা চাপ দিবে। তাদের আরো অনেকগুলো প্রস্তাব আছে, তারা গণপরিষদ নির্বাচন চায়, এই সংস্কারের পক্ষে মানুষের মতামত আছে কিনা একটা গণভোট চায়। এগুলো নিয়ে অনেক রকম মতপার্থক্যের ভিত্তিতে আগামীকাল থেকে যে আলোচনা, সেই আলোচনাটা খুব স্মুথলি, খুব দ্রুত শেষ হবে বলে মনে করি না। আর শেষ যদি না হয়, নির্বাচনটাও কিন্তু একটা গেরা করে পড়ে গেল। আমি মানে অন্তত এখন পর্যন্ত সেটা মনে হচ্ছে। আগামীকাল থেকে আলোচনার পর বোঝা যাবে আসলে কোন দিকে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি ভয় পেল? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভয় পায় নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কিচ্ছু হবে না। এই যে সমন্বয়ক শিক্ষার্থীদের কথা বলতেছেন না, এদেরও কিচ্ছু হবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি। আজকে দেখবেন আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কথা বলে না, জামাতের বিরুদ্ধে কথা বলে না, কথা বলে কার বিরুদ্ধে? কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, কথা বলে সমন্বয়কদের বিরুদ্ধে। এটা কিন্তু টেকনিক, আওয়ামী লীগের একটা টেকনিক। এটা যতই টেকনিক অবলম্বন করুক না কেন, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আওয়ামী লীগের অধ্যায় শেষ। বাংলাদেশে আওয়ামী লীগ কখনো আর ফিরতে পারবে না। যদি কখনো ফেরে, তাহলে ক্ষতিটা কার হবে? বাংলাদেশে আওয়ামী লীগ যদি কখনো ফেরে, সব থেকে বেশি রাজনৈতিকভাবে যে দলটা ক্ষতিগ্রস্ত হবে সেটা বিএনপি, জামাত। ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি লিখে দিতে পারি। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা কেন বলতেছে? কারণ আজকে রাষ্ট্রের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মৌলবাদ বানায় দেওয়া হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বানায় দেওয়া হচ্ছে জঙ্গি। যে বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছে, যা এই হামলার পিছনে সম্পূর্ণ হাত ছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা বলতেছে। কিন্তু শেখ হাসিনা এটা খুব ভালো করে জানে যে এই আন্দোলন সফল করার জন্য বিএনপি জামাতের ভূমিকা কি ছিল। বিএনপি জামাত না থাকলে এই আন্দোলন সফল হইতো না, শেখ হাসিনা খুব ভালো করে জানে। তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালি দিতে হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আছে। এখন আসেন, আপনারা কেন বলতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় পেল? দেখেন, বিএনপি শেখ হাসিনা পালানোর পর থেকে বলতেছে নির্বাচন দরকার। একটা রাজনৈতিক দল নির্বাচনমুখী হবে, এটাই স্বাভাবিক। সব রাজনৈতিক দলই নির্বাচনমুখী হয়, তারা নির্বাচন চায়। আর বাংলাদেশের মানুষ তো 15.5 বছরে ভোট দিতে পারে না, একটা ইউনিয়ন পর্যায়ে ভোটও ঠিক মতো দিতে পারে না। সেক্ষেত্রে নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে এসে ডিসেম্বরের নির্বাচন এই কথাটা আদায় করে নিল, এবং অনেকে বলতেছে বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভয় পাওয়া শুরু করছে যদি বিএনপি আওয়ামী লীগ এক হয়ে যায়। দেখেন, বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভয় পায় নাই, এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। দেশের এই পরিস্থিতি ঠিক করতে হইলে রাষ্ট্র ক্ষমতা একটা রাজনৈতিক দলের প্রয়োজন। আপনি থানায় যান, থানায় আপনি যদি বলেন গিয়ে যে ছাত্রলীগের ওই ছেলেটাকে গ্রেপ্তার করতে হবে, পুলিশ বের হয় না থানা থেকে। কেন বের হয় না? কারণ তাদের নিশ্চয়তা নাই যে এই সরকার কতদিন থাকবে, আবার কি সে আওয়ামী লীগে ফিরে আসবে, নাকি আবার বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, নাকি জামাত ক্ষমতায় আসবে। আজকে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, এই যে পুলিশ বাহিনী, তারা নিশ্চিত হয়ে যাবে যে বিএনপি তো 5 বছর ক্ষমতায় আছে, সেই ক্ষেত্রে বিএনপির কথা মতো এরা কাজ করতে পারবে। তাদের একটা ভরসার জায়গা কিন্তু আছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মানে কোনো গ্যারান্টি আছে? আপনি বলেন। সে 5 বছরও থাকতে পারে, বলছে ডিসেম্বর মাসের ভিতর নির্বাচন, ডিসেম্বর মাসের ভিতর নির্বাচনও হইতে পারে। তা এই পুলিশ বাহিনী তো এই জন্য কাজ করতে পারতেছে না, পুলিশ বাহিনী দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে। পুলিশের দায়িত্ব কে নেবে? এই জন্য কিন্তু এই যে আপনার পরিস্থিতি সামাল দিতে পারতেছে না ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। কিন্তু একটা রাজনৈতিক দল যদি ক্ষমতা আসে, এই পরিস্থিতি সামাল দিতে এক মাসের ব্যাপার, 1 মাসে সব ঠান্ডা হয়ে যাবে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভয় পাইতেছে কিনা আমি জানি না। আমি যত জানলাম এবং গোপন সূত্রে যে নিউজটা, এই তথ্যটা আছে, ডিসেম্বরের নির্বাচন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো বলতেছে সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। এখন দেখেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অনুরোধ করতে চাই, আপনি যাওয়ার আগে একটা কাজ করে দিয়ে যাবেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে আজীবন মনে রাখবে। সেটা হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়ে যাবেন।
তাহলে বাংলাদেশের মানুষের কাছে আপনি বীরপুরুষ হিসেবে থাকবেন, সত্যি করে বলতেছি। আর আপনি অলওয়েজ যারা বোঝে, যারা জানে, তাদের কাছে বীরপুরুষ। হয়তো আপনি বাজারে গিয়ে কষ্ট পান, হয়তো আপনি দেশের এই পরিস্থিতি দেখে কষ্ট পান, কিন্তু আমাদের এই পরিস্থিতি আরো খারাপ হইতে পারতো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার না থাকতো। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখানে যদি না থাকতো, আজকে এই 6 মাসে 6 জন রাষ্ট্রের প্রধান চেঞ্জ হইতো, সেনাপ্রধানও ক্ষমতা নিতে পারতো। এটা মাথায় রাখবেন। আমাদের দেশের পরিস্থিতি আরো খারাপ হতে পারতো, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছে বিদায় কিচ্ছু হয় নাই। সে এক জায়গাতে সামাল দিয়ে দিছে। অন্য যাই হোক, আপনারা যদি চিন্তা করেন আজকে বাজারের অস্থিরতা, আজকে আজকে দেশে বিশৃঙ্খলা, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আমরা বাংলাদেশকে শেখ হাসিনা যেভাবে 15 বছর মানে জুলুম করে গেছে, এভাবে যদি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে বাংলাদেশ চলে যেত, পরে কি করতাম আপনি? এই যে দ্রব্যমূল্যের দাম, একটা অস্থিরতা, এই যে ঝামেলা হইতেছে, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু দীর্ঘমেয়াদী কোনো মানে অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে গেলে বাংলাদেশ, তখন কি করতাম? 100% ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার না থাকলে বাংলাদেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে হাঁটতো। 100% ধরে নেন। ইউনূস স্যার ভয় পাচ্ছে না, ইউনূস স্যার ভয় পাওয়া লোক না। তো আপনারা যারা মনে করতেছেন যে ইউনূস স্যার বিএনপির ভয়ে বলতেছে ডিসেম্বরে নির্বাচন দিবে, এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। ইউনূস স্যার বুঝে গেছে যে বাংলাদেশের পরিস্থিতি ঠিক করতে হলে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার খুবই প্রয়োজন, এটা বুঝে গেছে। এই জন্যই হয়তো সিদ্ধান্ত নিছে যে ডিসেম্বরের মাঝে নির্বাচন। যাই হোক, দেখি ডিসেম্বরের নির্বাচন হয় কি হয় না। তবে একটাই অনুরোধ, আপনি ডিসেম্বরের নির্বাচন দেন, সামনে 2 বছর পরে নির্বাচন দেন, আমার কোনো কষ্ট নাই। কিন্তু আওয়ামী লীগকে আপনি ব্যান করে যাবেন, বাংলাদেশ রাজনীতি থেকে আওয়ামী লীগকে ব্যান করে যাবেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে আজীবন মনে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই বিপদের মধ্যে পড়ে গেছে, কারণ এতদিন পরে এসে এবার বিএনপি আওয়ামী লীগ তারা ঐক্য হচ্ছে, তারা ঐক্য হয়ে আন্দোলন করবে, তারা আবারও মাঠে একসাথে নামবে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই নিষিদ্ধ করা যাবে না, কারণ ডক্টর ইউনূস তাদেরকে নিষিদ্ধ করতে চাচ্ছে। যাই হোক দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা সমস্ত কিছু প্রতিবেদন আজকের এই ভিডিওতে দেখে ফেলেছেন। তো এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।